রান্নার রসায়নে ফিউশন মানে ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এখানে চেনা উপকরণগুলোর সাথেই হতে হবে নতুন নতুন আইডিয়া। চেনা স্বাদ কিন্তু থাকবে এক অচেনা টুইস্ট। এখানে কিচেন মানে এক্সপেরিমেন্ট, আর প্রতিটি ডিশ এক একটি স্টেটমেন্ট। ওয়েল, এই তো হয়ে গেল দেশের প্রথম ফিউশন কুকিং রিয়েলিটি শো স্টারশেফ ফিউশন শেফ। এর মধ্যে গ্র্যান্ড ফিনালেও হয়ে গেছে, আর আমরা জেনে গেছি কারা হয়েছে সেরাদের সেরা। চ্যাম্পিয়ন পেয়েছেন 25 লক্ষ টাকার পুরস্কার, ফার্স্ট রানার আপের জন্য 10 লক্ষ টাকার পুরস্কার এবং সেকেন্ড রানার আপের জন্য 5 লক্ষ টাকার পুরস্কার। হিউজ প্রাইজ মানি। আর এছাড়াও সেরা 10 জনের জন্যই তো থাকছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে 3 মাসের ইন্টার্নশিপের সুযোগ। মানে দারুণ, যারা এই শেফ হবার জার্নিতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান আর অনেক দূর। দেশের কুইজিনকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই যে আয়োজন হলো, আর সেখানে যারা বিজয়ী হলো, এবার তাদেরকে নিয়ে আমাদের একটু আড্ডা হয়ে যাক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমআলো.com এর বিশেষ আয়োজন ফিউশন শেফ থিঙ্ক ডিফারেন্টলিতে। আমি নীলহুরে জাহান আছি, আর আমার সঙ্গে আছেন স্টার শেফ ফিউশন শেফ সিজন 1 এর বিজয়ী 3 জন। সঙ্গে আছেন চ্যাম্পিয়ন মোহাম্মদ লিখন, আছেন ফার্স্ট রানার আপ আবিদ ইকবাল, অ্যান্ড সেকেন্ড রানার আপ হাসান চিশতি। হ্যালো, কংগ্রাচুলেশনস প্রথমে বিগ ওয়ান 3 জনকে। দারুণ একটি জার্নি আপনারা পার করেছেন। দর্শক থেকে রেসিপি পাঠানো, সেরা 60 থেকে 10, গ্রুমিং, এক্সপেরিমেন্ট, তারপর হাড্ডাহাড্ডি লড়াই, অবশেষে এই 3 জন টিকে থাকলেন। কেমন অনুভূতি? প্রথমে মনে হয় চ্যাম্পিয়নকেই জিজ্ঞেস করতে হয়। এক্স্যাক্টলি আপু, আমি তো কখনো কল্পনাও করতে পারি নাই। আমি এখানে রেসিপিটা পাঠিয়েছিলাম মানে নিজের অজান্তেই। আমি যখন ফেসবুক পেজে দেখলাম অনুষ্ঠানটা, সম্ভবত 12তম এপিসোডে আমি সিলেক্টেড হয়েছি, বাট আমি জানি না আমার নামটা যে প্রথম আলোর পেপারে আসছে, আমি তাও জানি না। তারপর হঠাৎ আমার ফ্রেন্ড আমাকে বলছে যে তুমি তো সিলেক্টেড হয়েছো। আমি বলছি কিসে সিলেক্টেড হয়েছে, আমি তো বুঝতে পারছি না। বলছে তুমি তো এরকম রেসিপি পাঠাইছিলা, তো আচ্ছা ঠিক আছে। তো আমাকে পেপারটা কি দেখাবা? তখন আমাকে হোয়াটসঅ্যাপে পেজটা আমাকে দেয়। দেখে আমি তো মহা খুশি যে প্রথম আলোর মতো পেজে আমার নাম আসছে। আমি তো কখনো কিন্তু এখন তো তার চেয়ে তার অনেক বড় কিছু হয়ে গেল। প্রথম আলোর ফেসবুক পেজে আপনাকে দেখা যাচ্ছে ভিডিওতে। তো দেন তারপরে আমি ঢাকাতে আসলাম এখানে অডিশনের জন্য। আমি কুষ্টিয়া থেকে এসেছি। 60 জনের মধ্যে সিলেক্টেড হলাম। এরপরে আমাদেরকে 500 করে টাকা দেওয়া হলো, যে 500 টাকার মধ্যেই আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকবে। 500 টাকার ঊর্ধ্বে চলে গেলে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাব। এখন বর্তমানে বাজারের যে অবস্থা, 500 টাকার মধ্যে একটা প্রপার ডিশ রেডি করা মানে খুবই কষ্টের। এটাই আমাদের টুইস্ট। ওই 500 টাকা আমরা 60 জনাই কুক করেছি ওখানে। হ্যাঁ, সেখান থেকে কয়জনকে বাছা হয়েছে? 10 জন। সেটাই বলছিলাম, মানে ওই সিলেকশনের সময় দেওয়া হয়েছে। ওয়েল, সেই গল্প আমি শুনবো, তবে কোন রেসিপিটা পাঠিয়েছিলেন ফেসবুকে যার জন্য সিলেক্টেড হলেন সেটি শুনতে আমি করেছিলাম আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার কালাইয়ের রুটি আর হাঁসের মাংস। এটাকে আমি ফিউশন করেছিলাম। আপনার কালাইয়ের রুটিটাকে আমি টাট করেছিলাম। আমি করেছিলাম চিংড়ি শুটকি, কালাইয়ের রুটি, চিংড়ি শুটকির সাথে বেগুন ভর্তা আর সাথে কালাইয়ের টাট। আমি একটা টাটের শেল দিয়েছিলাম, ওর মধ্যে চিংড়ি মাছটা আর আপনার কালাইয়ের বেগুন। এই ফিউশনের চিন্তা ভাবনা কোত্থেকে আসলে সব জানতে ইচ্ছে করছে, জানবো। এই পাশে একটু শুনতে চাই বাকি দুজনের কাছ থেকে। ফার্স্ট রানার আপ হওয়া, সেরাদের মধ্যে সেরা হওয়া, সে একই অনুভূতির গল্পই। কেমন লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আসলে কখনোই চিন্তা করতে পারিনি যে আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আসতে পারবো। এত নামি দামি জাজ এবং গ্রুমিং সেশনগুলো যে পার করে এসেছি, মানে দিস ওয়াজ কমপ্লিটলি আ ডিফারেন্ট জার্নি ফর মি। মানে নতুন এক্সপেরিয়েন্স, কারণ আমার প্রফেশন ইজ ডিফারেন্ট। আপনার প্রফেশন? আমি হচ্ছে একজন আর্কিটেক্ট। আচ্ছা, জি। আগে নিশ্চয়ই তাহলে রান্না একটু করা তো হতো টুকটাক? আচ্ছা, এটা নিয়ে একটু পেছনের গল্প বলতে হবে। আমার খুব ছোটবেলা থেকেই ফ্যামিলি সহ আমি দেশের বাইরে ছিলাম, সৌদি আরবে। তো সেখানে থাকতে আমরা নিজের মতো করে রান্না করে খেতাম। তো আমার বাবা মা সবাই দে আর ভেরি গুড কুক। হ্যাঁ, তো দেশে আসার পরে কোনো একটা সময় মনে হলো, মানে সবার এনকারেজমেন্টে, যে ওয়াই ডোন্ট ইউ স্টার্ট এ কেটারিং সার্ভিস। ওকে। হ্যাঁ, তখন আমার একটা নিজস্ব একটা কেটারিং সার্ভিস শুরু করেছি, যেটার নাম দেওয়া হয়েছিল আর্কি শেফ। মানে বিং অ্যান আর্কিটেক্ট অ্যান্ড অন দ্য শেফ প্রফেশন, দুটো মিলে আর্কি শেফ। সো অ্যাট দ্য মোমেন্ট আমার আর্কি শেফ রান করছে কেটারিং সার্ভিস, সাথে আমার আর্কিটেকচার প্র্যাকটিস হচ্ছে দুটো। মানে আগে মোটামুটি ভালোই প্রফেশনালি আলহামদুলিল্লাহ। এবার চলে আসতে চাই একটু সেকেন্ড রানার আপ হলেন। সে একই ব্যাপার, একই রকম ভাবে 60 জনের লম্বা জার্নি। এই পুরো জার্নিতে সেরা 3 জনের মাঝে আসা পর্যন্ত আপনার সবচেয়ে বড় লার্নিং কি ছিল? আসলে
এই জার্নিটা খুব মানে অবাক করা একটা বিষয় ছিল। আসলে আমার এখানে লার্নিংটা ছিল এরকম যে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সামনে মানে টপ 10-এ যাওয়ার জন্য একটা ইচ্ছা কাজ করছিল খুব, এবং টপ 10-এ যাওয়ার পরে সেমিফাইনাল যেটাকে বলে থাকি বা ফাইনালের আগের মুহূর্ত, সেটাতেও যাওয়ার একটা ইচ্ছা ছিল। ইচ্ছা তো একদম আমার মনে হয় প্রথম হওয়ারই ছিল। কি মনে হয় ফিনালেতে, একদম গ্র্যান্ড ফিনালেতে যে ডিশটি করেছিলেন, কি রান্না করেছিলেন? আমাদের এখানে একটা 3টা কোর্স ছিল, মেন কোর্সও ছিল একটা, অ্যাপিটাইজার ছিল একটা, ডেজার্ট ছিল একটা, একদম ফুল কোর্স। তো মোটামুটি ফুল কোর্স। তো মোটামুটি আমরা 3টা অপশনে ভাগ করে রান্না করি। আপনি কি করেছিলেন? আমি একটা ফার্স্ট টাইম অ্যাপিটাইজার তৈরি করি, সেটা ছিল আমাদের মেক্সিকান স্টাইলের ছিল সেই অ্যাপিটাইজারটা, এবং পরবর্তীতে আমরা ইউরোপ কান্ট্রির একটা স্ট্যাক করি থাকি আমি মেন কোর্সে, এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশি ফিউশনে ডেজার্ট এজ এ মিট দিয়ে ডেজার্ট, সেটা মানে আমাদের বাংলাদেশি যেরকম আমরা পায়েস বা ক্ষীর রান্না করে খেয়ে থাকি সেই স্টাইলে একটা ডেজার্ট তৈরি করেছিলাম এজ এ মিট ব্যবহার করে। এই যে ডিশটা বানালেন এবং সেকেন্ড রানার আপ হলেন, কি হলে বেশি সময় পেলে কি আরেকটু 10 মিনিট সময় পেলে কি আরো ভালো কিছু করা যেত? হয়তো একটু সময় পেলে একটু ভালো কিছু করতে পারতাম, বা আমার চেষ্টা করেছিলাম বেস্ট দেওয়ার ডেফিনেটলি, তবে আমার কিছু হয়তো আমার টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, যে কারণে হয়তো আমি পারি নাই আমার বেস্ট প্রেজেন্ট করতে। হাতে দেখতে পাচ্ছি হ্যাঁ, আমার হাতটা আমি যখন ডেজার্ট তৈরি করি তখন আমার হাতটা বার্ন হয়ে যায়, যে ক্যারামেল পড়ে যায় আমার হাতে, ঠিক আছে। তো মোটামুটি এটা করার পরে হয় কি আমার বার্নড হাত নিয়ে কাজ করেছি এবং আমার এনার্জি লেভেলটা একটু ডাউন হয়ে যায় এটার কারণে, ঠিক আছে। তো একটু কষ্ট হয়েছে, ঠিক আছে, যেহেতু বার্ন হয়ে যাওয়ার পরে হাত প্রচণ্ড জ্বালা পোড়া করছিল, তো এটা নিয়ে আর কি ফিনিশ দিয়েছিলাম টাচ। তো মোটামুটি ভালো করেছি, জাজদের রিভিউ খুব ভালো ছিল। দারুণ, মানে হাত পুড়ে গেছে তাও জার্নি থামাননি, কাজ চালিয়ে গেছেন। ওয়াও। চ্যাম্পিয়নের কাছে একটু জানতে চাই, কি মনে হয় যে এখানে তো 10 জনই খুব ভালো করেছেন এবং 10 জনের মধ্যে দারুণ লড়াই হয়েছে, কিন্তু আপনি চ্যাম্পিয়ন, সবার থেকে আলাদা, সবার থেকে পুরস্কারের অঙ্কটাও একটু বড় বেশ। কোন জিনিসটি আপনাকে আলাদা করেছে? আপনার সিক্রেট কোনো স্টাইল আছে? আসলে আপু আছে, অবশ্যই আমার একটা সিক্রেট স্টাইল ছিল, আমি সেটা অবশ্যই আমার নিজের মধ্যে ধারণ করেছি। আর আমাকে এখান থেকে আমি যেটা শিখেছি, আমি ধৈর্যটাকে খুব ক্যারি করেছি, মানে সবার মতো আমি আমার মাইন্ডটাকে কাজে লাগাই নাই, আমি সব সময় থেকেছি মাথা ঠান্ডা রেখে কিভাবে কাজ করতে হয়। মাঝে মাঝে আমারও আপনার মাথা গরম হতো, বাট আমি কখনো সেটা জাজদেরকে প্রকাশ করতে দিই নাই, কারণ এখানেও আমাদের একটা মার্কিং ছিল যে কে কতটা শান্ত মেজাজে কাজ করতে পারে, প্রত্যেকটা পার্ট আমাদের ছিল। আপনার কিচেন ক্লিনিং থেকে শুরু করে এভরিথিং নাম্বার ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে জাজ আমাদের জাজমেন্ট করছিল। তো ওই দিক থেকে আমি বলবো যে আমি আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানাই যে এই দিক থেকে আমার মাথাটা অনেক ঠান্ডা। আপনার প্রফেশন কি ছিল? আমি আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, মানে বিজনেসের মধ্যে ছিলাম, বাট এখন নেই। এখন সামনের দিনগুলোতে কুকিংটা নিয়ে, রান্নার ব্যাপারটা কিভাবে? রান্নার ব্যাপারটা ছোট থেকেই রান্না নিয়ে আপনার একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতাম, বাট রান্নাটা খুবই কম করা হয়। আম্মু আছে, আম্মুই করে, কিন্তু অকেশনালি রান্নাগুলো আমি করি। যখন বাড়িতে হিউজ পরিমাণ কিছু মেহমান আসছে বা আপনার বিশেষ কোনো দিনে, এই দিনগুলোতে আমিই কুক করতাম, মা আমাকে দিয়ে রান্না করাতো। মানে ভালো রান্না করেন ওইটুকু পর্যন্ত, কিন্তু প্রফেশনালি বা অন্যভাবে কিছু ছোটখাটো একটা কোর্স করা হয়েছে। আপনার 3 মাসের একটা কোর্স করেছিলাম। বিগত 17 মাস মতন আমি একটা রেস্টুরেন্টে জব করেছিলাম, আচ্ছা, একটু এক্সপেরিয়েন্স গেদার করার জন্য। ওখান থেকেই আসা। ওখানে তাহলে একটা প্র্যাকটিস হয়েছে। আপনার তো একটু জানতে চাই। আমি মূলত কালিনারি সেক্টরে আছি। আচ্ছা, আমি এই সেক্টরে জব করছি প্রায় 7-8 বছর। ওকে। তো মোটামুটি বলা যেতে পারে অনেক কিছু শিখেছি, এক্সপার্ট আছি। বেশ, তিনজনেরই কিছু না কিছু কানেকশন তো আছে, রান্না বান্নার প্রতি ভালোবাসা আছে বলেই ফিউশন করাটা আসলে আরো সম্ভব হয়েছে। ফিউশন মানে তো যে আমাদের যে উদ্দেশ্যটা আসলে ছিল আয়োজনের, দেশীয় কুইজিন গুলোকে একটু গ্লোবালি মানে প্রেজেন্ট করা, সেভাবে করা, এবং আপনারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে চাইলে এটি খুব ভালোভাবেই সম্ভব। একটু জানতে চাইবো, সেরাদের সেরা হওয়া বা ফার্স্ট রানার আপ হওয়া, এটা এক ধরনের জার্নি, এবং এখন তো সামনে গল্পটা পরিবর্তন হয়ে গেছে। এখন কি রকম পরিকল্পনা করছেন? এখানেই থেমে যাবে রান্নার সেশন, নাকি নতুন করে নতুন উদ্যমে কিছু? না, রান্নাটা হচ্ছে কমপ্লিটলি আমার একটা প্যাশন, এবং খুব ছোট থেকে এটা নিজের মধ্যে ধারণ করেছি।
সো ওই ধারণটা করেছি বলেই এখনো পর্যন্ত কিন্তু আমার নিজস্ব একটা কেটারিং সার্ভিস আছে নিজের প্রফেশনের বাইরেও। হ্যাঁ, সো এর মাঝেও আমি প্রফেশনাল কোর্স করেছি, ওয়ার্কশপ করেছি, নিজেকে গ্রুমিং করেছি। সো আমি কখনোই আসলে এটাকে ছেড়ে দেইনি বা কখনো এটাকে কোথাও ফুল স্টপ রাখিনি, এটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। সো অফেন আমাকে কোয়েশ্চেন করা হয় যে তুমি কিভাবে দুটো জিনিসকে একসাথে ক্যারি করছো। সো আমি সবসময় বলি ইটস অল অ্যাবাউট প্যাশন। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ টু কমপ্লেন, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড এ শিডিউল ফর ইট। তোমার ভালোবাসা ভালো লাগার কাজগুলোর জন্য সময় বের করে আনতেই হবে। এবং আমি মনে করি আমি খুব কিন্তু কখনো ভালোভাবে যদি এরকম চয়েস দেওয়া হয় যে আর্কিটেক্ট অর শেফ, একটাকেই বেছে নিতে হবে, definitely being a chef. Okay, then we got the Because answer. you know, being in the kitchen, ওখানে যে আরামটা, হ্যাঁ, ওখানে সারাদিন কাজ করে এসেও যদি আমি একটু কিচেনে যাই, একটু যদি শাকও ভাজি না, ওটার মধ্যে একটা আনন্দ আছে, একটা স্ট্রেস রিলিজ হয় এখান থেকে। হ্যাঁ, সেই So, রান্নায় মজার মেডিটেশনের জায়গা। যে ব্যাপারটা সেটা খুঁজে পেয়েছেন। আপনি কোন Exactly. রেসিপিটি পাঠিয়েছিলেন কমেন্টে? আমি আমাদের ওই এপিসোডে ছিল ইলিশের একটা রেসিপি ছিল, আমি করেছিলাম হচ্ছে ইলিশ কাটলেট, স্মোকি ইলিশ কাটলেট উইথ আরাবিক পোলাও অ্যান্ড সুমাক অনিয়ন্স। ওরে বাবা, একটা আরাবিক ফিউশন দিয়ে দেশি মাছটাকে ক্রিয়েট করা। এই রেসিপিটা কমেন্টে পাঠিয়েছিলেন আর সবাই ইমপ্রেসড হয়ে জি 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 60 জনের মধ্যে ডেকে নিল। আপনি আলহামদুলিল্লাহ। কোন রেসিপি পাঠিয়েছিলেন? আমি comment এ? পাঠিয়েছিলাম আমাদের বাংলাদেশের 6 নম্বর এপিসোডের একটা রেসিপি ছিল বাংলাদেশের সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী একটা খাবার তোষা সিন্নি। আমি ওইটাকে ফিউশন করেছিলাম টার্কিশ ডেজার্টে। ঠিক আছে, বাংলাদেশের টার্কিশ ডেজার্টে ফিউশন করেছিলাম, ওটার মধ্যে পেস্তা চিউ ছিল প্রচুর পরিমাণ। ঠিক আছে, তো তার টার্কিশ ফিউশনে নিয়ে আসছিলাম আমি। পিস্তাশিও নাম কি দিয়েছিলেন? নাম দিয়েছিলাম মতাজ জাহান। ওরে বাবা, মানে ভীষণ ফিউশন মানেই তো আসলে একেবারে, একটা হ্যাঁ, দারুণ fusion। একটা ইন্টারেস্টিং হ্যাঁ। ব্যাপার। যদি প্রশ্ন করি দেশীয় যে রেসিপি বা দেশীয় উপকরণ সেটিকে গ্লোবাল করার জন্য কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দেন আপনি? ডেফিনেটলি প্লেটিং এবং পোষণ, খাবারের পোষণ আচ্ছা, এবং টেস্ট তো থাকবেই। ডেফিনেটলি টেস্ট একটু ভিন্ন করতে হবে, ফিউশনের ফ্লেভার টেস্ট এগুলোকে চেঞ্জ করতে হয়, তবে প্লেটিংটা ইজ এ মাস্ট এবং পোষণটা ইজ এ মাস্ট। হোয়াট ডু ইউ থিংক? আর বাকি দুজনের কি মনে হয়? আমার কাছে মনে হয় রিসার্চ। আচ্ছা, হ্যাঁ, আমরা কিন্তু গ্লোবাল অনেক কুজিন নিয়ে পড়ালেখা করি, বাট দেশীয় খাবারকে নিয়ে কি কখনো পড়ালেখা করেছি? আমাদের যে ঐতিহ্যবাহী চট্টগ্রামের খাবার বা ট্রাইবাল ফুড, কখনো কি আমরা রিসার্চ করেছি ওগুলো নিয়ে? আমাদের কি একটা বুক আছে এরকম? সো আমি মনে করি আমাদেরকে অনেক রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, এরপর গ্লোবালি আমাদেরকে কানেক্ট করতে হবে। গ্লোবালি মানে ফাইন কুজিনে কীভাবে ওরা প্লেটিং করছে, কীভাবে গার্নিশিং করছে, প্রপোর্শন কেমন, একটা ডিজাইনের সেন্স থাকা, সব কিছু মিলেই আমরা যদি একটু চিন্তা করি না, আমাদের দেশীয় খাবারকে অনেক উপরে নিয়ে যাওয়া খুবই সম্ভব। দেখুন, আপনি যখন একটা দেশীয় কিছু বানাচ্ছেন, দেশীয় উপকরণ দিয়ে বানাচ্ছেন, সেটাকে গ্লোবাল করার জন্য কোন বিষয়টার উপর আপনি গুরুত্ব দেন? আমি অবশ্যই মূলত প্রথমে টেস্টের দিকে আমি খেয়াল রাখি যে আমার দেশীয় টেস্টটাকে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি বিশ্বের কাছে, যে একই টেস্ট অক্ষুণ্ণ রেখে যাতে অন্য টেস্ট ওর ভিতরে আপনার মিশানো যায়। যেমন আপনার আমার বাংলাদেশের শুটকি যেটা আছে, শুটকি তো আমরা সবাই খাই, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কম বেশি শুটকি পছন্দ আমি করে। খুব পছন্দ করি, হ্যাঁ। আপনার এই শুটকিটাকে আমি শুটকির টেস্টটাই রাখবো, কিন্তু শুটকির ফ্লেভারটাকে অক্ষুণ্ণ রেখে কিভাবে আপনার প্রেজেন্ট করা যায়। যেমন আমি আপনার ইটালিয়ান টার্ট যেটা আছে, এবং সেটা আমি আপনার কালাইয়ের রুটি যেটা আছে, কালাইয়ের আটাটাকে ওই টার্টের শেলটা দিয়েছি। এদিকে আমি ইটালিয়ান একটা খাবারও টেস্ট করতে পারছি, আবার আমার শুটকির স্মেলটাও ইটালিয়ান পাচ্ছি। স্টাইলে বাংলাদেশি উপকরণ দিয়ে বিশ্বকে প্রেজেন্ট করা। তিনজন তো নিজে রান্না করেছেন, অন্যদের রান্নাও দেখেছেন। যদি এই পুরো আয়োজনে সবচেয়ে পছন্দের একটি ফিউশন রেসিপি কোনটি জিজ্ঞেস করি, কি বলবেন? বলা খুব টাফ। তারপরও থাকে না, নিজেটাও হতে পারে, অন্যদেরটাও হতে পারে, যে আরে এই জিনিসটা তো খুব মজা হয়েছে, দেখতে ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে। আসলে আমাদের পুরো জার্নিতে প্রতিদিন নতুন নতুন ডিশ সামনে এসেছে। আমাদের জাজরা বারবার বলছিল যে আমরা হিমশিম খাচ্ছি তোমাদেরকে মার্কিং করতে। সো ওখানেই বোঝা যাচ্ছে যে প্রতিদিন নতুন নতুন ডিশ, নতুন নতুন চেহারা, নতুন লুক, নতুন কনসেপ্ট। আপু, ইট ইজ ভেরি টাফ। একটা কথা আমি বলতে চাই, গত চতুর্থ 7 এপিসোডে আমরা মোট 5 জন ছিলাম। 5 জন থেকে 4 জনকে কাউন্ট করা হবে।
তো এই এপিসোডটাতে আমি ধরেন এই পর্যন্ত 2টা বেস্ট ডিশ ব্যাচ পেয়েছি। তো ওই দিনকে আমি ডেঞ্জার জোনে চলে যাই এবং আমার সাথে যে পার্টনারটা ছিল ও আলী মাহি, ও বেস্ট ডিশের অ্যাওয়ার্ড পায়। তো তখন আমি তো অবাক হয়ে গেলাম, মানে ওই দিনকে আমাদের ছিল কাঁঠাল, আমাদের ফিউশন করতে দিয়েছিল কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল। তো এত সহজে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা মানে সবাই 5 জনের দুর্দান্ত রান্না করেছি। এখানে বিচারক একদম হিমশিম খেয়ে গেছে, মানে 1/2 পয়েন্ট 0.85 এরকম ডিফারেন্সে আমাদের মার্কিং করা খুবই ডিফারেন্ট ছিল। তো যাই হোক, আমি ওখানে টপ আপনার ডেঞ্জার জন্য চলে যাই, ভাইয়ারা সেফ হয়ে যায়। আমি খুব হতাশ, আমার 2টা ব্যাচ জাজ আমাকে সবসময় বলছে, লিখন তোমার 2টা ব্যাচ পাওয়ার ডিশ তুমি এখানে কিভাবে আসলা। আমি খুব হেজিটেশন ফিল করছিলাম। এটাই বোঝা যাচ্ছে যে চ্যাম্পিয়ন হয়েছে তাকেও এরকম ডেঞ্জার জোনে যেতে হয়েছে। তার মানে আসলে সবাই খুব ভালো। এবং এখানে বলার মতন কোনো জাজদের সাথে যখন আমার কথা হয়েছে তারা আসলে বলছিলেন যে ইটস ভেরি ডিফিকাল্ট, এত দারুণ দারুণ রেসিপি আসছে, এত বেশি তারাই সারপ্রাইজড হচ্ছে যে আসলে আলাদা করে বলাটা মুশকিল হচ্ছে যে মানে কোন ডিশটা বেস্ট, কার ডিশ বেস্ট। তবে আসলে আমি বলবো যে আমাদের একটা টুইস্ট ছিল যে শেফ একটা খাবার রান্না করবে, সেই খাবারটা মানে আমাদের ব্লাইন্ড টেস্ট ছিল সেদিন। হ্যাঁ, তো ওই খাবারটাকে আমরা টেস্ট করব, করে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার হয়েছে সেম ভাবে আবার আমাদের কুকিং করতে হবে। মানে খুবই টাফ ছিল আসলে। ব্লাইন্ড টেস্টটা খুব ডিফিকাল্ট একটা জিনিস যে আমি খাবো, এখানে যদি সামথিং 1 চিমটি পরিমাণ যদি ব্ল্যাক পেপার ব্যবহার হয় ধরার কোনো স্কোপ থাকে না যে আদৌ কি এখানে ব্ল্যাক পেপার ব্যবহার হয়েছে কিনা। তো আমরা খুব টাফ ছিলাম। তো ওইখানে আমাদের রান্না করা হয়েছিল রাঙামাটির একটা ঐতিহ্যবাহী ডিশ যে মুন্ডি, যে অনেকটা র্যামন স্টাইলের। তো আমি যদি বেস্ট ডিশ বা বলতে যাই তাহলে আমি বলবো যে ওই খাবারটা খুব টেস্টি ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে শেফেরটা। হ্যাঁ, এবং আমি হুবহু সেম শেফের মতো কপি করতে পেরেছিলাম ওই দিন। হ্যাঁ, ভাইয়াটা আসলে খুব ভালো একটা রিভিউ আসছিল। আমাদেরটাও খারাপ হয়নি, সবারটাই ভালো হয়েছে, আমারটা একদম 100 তে 100 ছিল। বেশি ভালো হয়েছে, মানে কোনো কিছুর কমতি ছিল না। তো ওই খাবারটাকে আমি বলবো যে না, যে বেস্ট ছিল আসলে আমার, কারণ কি আসলে ব্লাইন্ড টেস্টে একটা জিনিস পারফেক্টলি তৈরি করাটা খুব টাফ। ইটস রিয়েলি। এবং সেই একই দিনে আমাদেরকে দেওয়া হয়েছিল রেড ভেলভেট লাভা কেক। এবং ফর দ্য ফার্স্ট টাইম আই মেড লাভা কেক ওই দিন, এবং শেফ বলেছে ইউ গট 10 আউট অফ 10 ওই ডিশের মধ্যে। সো আমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু এই জার্নিতে 10 জনের যখন জার্নিগুলো হচ্ছিল সবচাইতে প্রেসার ফিল করেছেন এমন কোনো মুহূর্ত আছে? আপনারটা মোটামুটি বুঝছিলাম যখন যে ডেঞ্জার জোনের কথা বলছিলেন, আপনার ক্ষেত্রে এরকম হয়েছে খুব চাপ মনে হয়েছে? আমাদের প্রথম দিনটাতেই চাপ মনে হয়েছিল। মানে আমাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ না কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। মানে ইউ কুডন্ট হ্যাভ মেক এ গেস যে আজকে কি হতে যাচ্ছে। প্রতিদিন আমরা ব্ল্যাঙ্ক হয়ে আসতাম কি হতে যাচ্ছে। তো প্রত্যেকটা চ্যালেঞ্জে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। বাট যখনই শুরু করি, যখনই আমাদেরকে বলা হয় যে একটু 5 মিনিট চিন্তা করে তারপর কাজটা শুরু করেন, তখন আস্তে আস্তে জিনিসটা ইজি হয়ে গিয়েছে। বাট আমাদের গ্র্যান্ড ফিনালের মাটনের যেই চ্যালেঞ্জটা ছিল, স্পেশালি মেকিং আ ডেজার্ট উইথ মাটন, দ্যাট ওয়াজ আউট অফ দ্য বক্স। মানে এটাই মনে হয় গ্র্যান্ড ফিনালের আসল চ্যালেঞ্জ। গ্র্যান্ড ফিনালে আপনার মাটন দিয়ে আমি ডেজার্ট করেছিলাম, এটা হলো আমেরিকান একটা ডেজার্ট ফাজ। এটা মূলত কেক, ওরা 1960 সালের দিকে এটা আপনার বিলুপ্তর পথে চলে যায়। তো এখন বর্তমানে আমেরিকার নাগরিকরা এগুলো এতটা খায় না। তো আমি হঠাৎ করে এখন ভাবছি মাটন দিয়ে কী করা যায়। তখন এই আইডিয়াটা আমার মাথায় আসে। তো আমি বাংলাদেশি স্টাইলে ছানা, পেস্তা বাদাম, কাজু বাদাম আর আপনার এই মাটনের স্মেলটাকে নষ্ট করার জন্য আমি একটু ব্লাঞ্চ করেছি, বয়েল করেছি। এরপরে আপনার এখানে আমি যাতে স্মেলটা না থাকে, ব্যাড স্মেলটাকে রিমুভ করার জন্য আপনার খেজুরের গুড়টাকে ইউজ করেছি। শেফ আমাকে বলছে যে তোমার এই আইডিয়াটা অনেক ভালো হয়েছে। খেজুরের গুড়ের কিন্তু একটা স্মেল, অনেক সুন্দর একটা স্মেল আছে। তো এখানে আমাদের ফাইনাল রাউন্ডে আফরান নিশো ভাইয়া এসেছিল। নিশো ভাইয়া তো বলছে যে আমি এই গ্লাসটা নিয়ে যাব, আমার ফ্যামিলিকে খাওয়াবো এবং তোমাকে আমার বাসায় যেতে হবে, এই ডেজার্টটা আমাকে রান্না করে শেখাতে হবে আমাকে। আচ্ছা, এখন দাঁড়িয়ে স্বপ্ন বা পরিকল্পনার কথা যদি বলি, 3 মাসের ইন্টার্নশিপ সেটি তো আছে, 3 জনে নিশ্চয়ই করছেন, 10 জনই আপনারা করার সুযোগ পাচ্ছেন। কি ড্রিম, সামনে কি করতে চান আসলে? আমার ইচ্ছা আছে আমি এই প্রফেশনটা নিয়ে এগিয়ে যেতে চাই
এবং সামনের যে ইন্টার্নশিপটা আছে আমি এটা ফুললি কমপ্লিট করব। আর আমি এখান থেকে যে একটা অ্যামাউন্ট পেয়েছি, আমি অ্যাট ফার্স্ট বাংলাদেশের যে স্কিলগুলো আছে আমি ওটা গেদার করতে চাই। দেন পরবর্তীতে আমি একটা কিছু ডিসিশন নিব যে দেশের বাইরে যাব স্কিল নেওয়ার জন্য নাকি দেশেই থাকবো কিছু করার জন্য। ওকে, হোয়াট অ্যাবাউট ইউ? আমি তো যেহেতু কারিগরি সেক্টরেই আছি, ডেফিনেটলি আমার এই সেক্টরেই থাকতে হবে। আমার ছোটোবেলা থেকে আমি এটাকে খুব পছন্দ করি এবং সামনে আরও ডেভেলপ করার জন্য যা যা করণীয় তা তো করবো। ইন্টার্নশিপ যেহেতু একটা সুযোগ পেয়েছি সেটাও করব এবং আমার স্কেলটাকে আরও হাই লেভেলে নিয়ে যাব। আমার প্রথম যেটা প্ল্যানিংটা সেটা হচ্ছে কি নিজেকে আবারও নতুন করে আরও সুন্দর করে গ্রুমিং করার পর তারপরে নিজের একটা রেস্টুরেন্ট হবে, হ্যাঁ, নিজে ডিজাইন করব রেস্টুরেন্টটা। আপনার তো এই সুযোগটা রয়েছে। সাধারণত যখন নতুন বিজনেস, রেস্টুরেন্ট, এনি বিজনেস ডিজাইন কেউ এটা নিয়ে খুব একটা টেনশন লেগে যায়। আপনার তো আমার মনে হয় আমার ফিউশনটা এই জায়গাতে যে বিইং অ্যান আর্কিটেক্ট আমি নিজে আমার রেস্টুরেন্ট ডিজাইন করতে পারবো। আমাদের রেস্টুরেন্টগুলো ডিজাইন করে দিও, ইনশাআল্লাহ পেয়ে গেলেন। সেই ক্ষেত্রে আমাদেরও মানে প্রফিট চলে আসে, লাভ চলে আসে, আমরা ডিজাইনার পেয়ে গেছি। অলরেডি আমাদের শেফ আসাদ যিনি ছিল উনিও বলছে যে আমার 2টা রেস্টুরেন্ট স্টার্ট হবে, সো তুমি ডিজাইনটা যেন মাস্ট নাও। আপনার তো শেফের পরিবর্তে আর্কিটেক্ট হিসেবে ব্যস্ততা বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এখান থেকেও প্রজেক্ট পেয়ে যাচ্ছি, এটাও আমার জন্য লাভবান হয়েছে। সো এটাই ইচ্ছা যে আমার আর্কিটেকচারটা প্র্যাকটিস করে নিজের একটা রেস্টুরেন্ট ডিজাইন করা, সেই সাথে ওখানে যে মেনিউগুলো আমাদের ট্র্যাডিশনাল বাংলা ফুডগুলোকে আমি আমার নিজের সিগনেচার ডিশগুলোকে আমি ওখানে রাখতে চাচ্ছি। এবং তিনজনেই যেহেতু আসলে ফিউশনে দুর্দান্ত করেছেন, প্রমাণ করেছেন, সেরা 3 হয়েছেন, ফিউশন নিয়ে নিশ্চয়ই আপনাদের পরিকল্পনা থাকবে। লাস্ট একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন শুধু করতে চাই, একটা ভালো পুরস্কারের অর্থ আপনারা পেয়েছেন, যদি থাকে না পছন্দের বা স্বপ্নের কোনো রেসিপি আছে কিনা এমন কিছু যে টাকার কোনো একটা অংশ দিয়ে কোন একটা রেসিপি যদি করতে বলা হয়, সেটা কোনটি করতে চাইবেন, কি করতে চাইবেন? আমার অনেক ইচ্ছা কুরকুম্বুশ করার। আচ্ছা, হ্যাঁ, এটা খুবই টেকনিক্যাল একটাই, ভেরি টেকনিক্যাল এবং সেনসিটিভ এবং খুব ভালো একটা অ্যামাউন্ট দিয়ে এটাকে আসলে কাজ করতে হয়। আমার মনে হচ্ছে আমি মানে এখান থেকে অবশ্যই অনেক চ্যালেঞ্জ নিয়ে বের হয়েছি, নিজেকে আরো চ্যালেঞ্জ ফেস করানোর জন্য এই ধরনের আমি ডিশ নিয়ে আরো ক্রিয়েটিভিটি প্লে করব ইনশাআল্লাহ। অনেক সময় অনেক উপকরণও থাকে যেটা অনেক এক্সপেন্সিভ। সঠিক, এক্স্যাক্টলি। আপনি ভেবেছেন এরকম আমি কিছু? ভাবতে পারছি না, আমি পড়লে ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আচ্ছা, আমি আবিদের সাথে একমত। তাই না? আবিদের কথা সো ইন্টারেস্টিং, অনেক একটা ইন্টারেস্টিং। বেশ, তিনজনের কাছ থেকে অনেক কিছুই জানলাম, আপনাদের গল্প শুনলাম, কিভাবে এই জার্নিতে এলেন, সবকিছু নিয়েই শুনলাম। নিশ্চয়ই সামনে যারা আপনাদের মতো রান্না করতে ভালোবাসে, সামনে কিছু করতে চায়, তারা হয়তো অনুপ্রাণিত হবে। সবশেষে কিছু যদি বলতে চান দর্শকদের? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এটা সিজন 1 ছিল, হয়তোবা সামনে বছরে সিজন 2 আসতে পারে। আপনারা অবশ্যই কমপ্লিটলি নিজে থেকে প্রিপারেশন নেন এবং কিভাবে ফিউশন করা যায় এটার উপরে আপনারা একটু রিসার্চ করুন, দেশি বিদেশি খাবার নিয়ে একটু রিসার্চ করুন। আমার বিশ্বাস আপনারাও সামনের দিনে আমাদের এই পজিশনে এসে অডিশন দিতে পারবেন এবং থাকতে পারবেন। ফিউশন জিনিসটা কি, এটা আসলে বোঝার আছে অনেক কিছু। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কুকিং নিয়ে কাজ করছেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সামনে হয়তো আবার সিজন 2 চলে আসবে আমাদের স্টারশিপ ফিউশন শেফের। তো আপনারা যারা পার্টিসিপেন্ট করবেন সবাই একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেশীয় ফুডটাকে মিডল ইস্টে বাহির কান্ট্রিতে কীভাবে প্রেজেন্ট করা যায় সেই ফিউশনটাকে নিয়ে কাজ করবেন, সেইভাবে চিন্তাভাবনা করবেন যাতে আমার দেশীয় ফুড নট টেবল যে এশিয়ান অন্য কান্ট্রির ফুড, আমার দেশের যেই আঞ্চলিক খাবার, যেসব জেলা জাতীয় খাবারগুলো আছে বা বিভাগীয় খাবারগুলো আছে, এই খাবারগুলোকে ফিউশন করার চেষ্টা করেন এবং বাহিরের যেই মিডল ইস্টের যেই প্লেটিংগুলো হয়, ফুডের পোর্শনগুলো হয়, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং স্টারশিপ ফিউশন শেপে অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে বলবো সেটা হচ্ছে খুবই বেসিক, সেটা হচ্ছে কি নিজের ভালো লাগা এবং ভালোবাসার কাজকে কখনোই ছাড়বেন না, কখনোই মনে করবেন না যে আপনার ইচ্ছা কখনো শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় এটাই মানে আমি এটার এক্সাম্পল যে আপনার ইচ্ছা শক্তি যদি থাকে, আপনি আপনার প্রিয় কাজগুলোকে নিয়ে নো ম্যাটার হোয়াট ইউ আর গোয়িং থ্রু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আর দেশীয় যে খাবারগুলোকে এগুলোকে নিয়ে আরও স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, জানতে হবে, তখনই আমরা আসলে কি
নিজের দেশকে আরও ভালোভাবে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে পারবো। সেই সাথে আমাদের ইনশাল্লাহ ভেরি সুন হয়তো বা সিজন 2 আসতে পারে, তার আগেই নিজেকে ভালো করে গ্রুমিং করে নিন, সাজিয়ে নিন, গুছিয়ে নিন, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। ডেফিনেটলি আসবে সিজন 2। থ্যাংক ইউ সো মাচ। তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সামনের দিনগুলো অনেক সুন্দর হোক, যার যার স্বপ্ন যাতে আপনারা ছুঁতে পারেন। থ্যাংক ইউ। আপনাদের দেখে নিশ্চয় অন্যরাও অনুপ্রাণিত হবে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, এবারে স্টারশিপ ফিউশন শেফের যারা বিজয়ী হয়েছেন তাদের সঙ্গে গল্প করছিলাম, তিনজনের গল্পই শুনছিলাম। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং একই সাথে আমার মনে হয় আপনারা নিজেরাও এবার তাহলে চেষ্টা করুন, রান্নাবান্নায় যাদের আগ্রহ আছে, প্যাশন আছে, একটু ফিউশন নিয়ে পড়াশোনাও করতে পারেন। বলা তো যায় না, নেক্সট ফিউশন শেফ হয়তো আপনিই হতে যাচ্ছেন। এই তিনজনের পুরো জার্নি কেমন ছিল সেটি জানতে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন www.starshipfusionkitchen.com এই ওয়েবসাইটে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রথমআলো.com এর আয়োজন ফিউশন শেফ থিঙ্ক ডিফারেন্টলি থেকে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং।